দেখলে বোঝাই যায় না সে এখনো নিঃশ্বাস নিচ্ছে। বিছানা সাদা চাদরে তার গায়ের গরম গন্ধ মিশে যাচ্ছে ধীরে ধীরে। ফারাজ একবার তাকায় তার দিকে, তারপর ঘর ছেড়ে চলে যায় বাথরুমে। জার্নি করে গোসল না নিলে ঘুম আসবে না রাতে। চিত্রার গায়ে তখনও সেই শাড়ি, ভেজা নয় তবে ভ্রমণের ধুলো মিশ্রিত ভারী। ঘুমের মধ্যে মেয়েটা একটু নড়ে ওঠে। ফারাজ যখন ফিরে আসে তখন দেখে সে এক পাশে গড়িয়ে পড়েছে, চুল এলোমেলো, কপাল এক বিন্দু ঘাম জমে আছে। ফারাজ এসিটা আরো বাড়িয়ে দেয়। সে তাড়াহুড়ো করে না, চুপচাপ এসে বসে চিত্রার পাশে, দু হাত বাড়িয়ে শাড়ির আঁচল খুলে নেয়। চিত্রার গায়ের কাপড়গুলো সরিয়ে রাখে যতটা সম্ভব নিঃশব্দে। অস্বস্তিতে এড়াতে ওর জন্য একখানা হালকা পাতলা নরম স্লিপ ড্রেস বের করে আনে। চিকচিকে পিচ রঙের ড্রেস একেবারে শরীরে বসে যায় নরম ভাবে। ফারাজ একবার থামে। এই গভীর ঘুমটা এভাবে থাক না আরো কিছুক্ষণ। ওকে জাগাতে মন চাইছে না, কিন্তু তবুও। চিত্রা, চিত্রা, উঠো একটু। ফারাজ নরম কটে সুদ হয়। মেয়েটা কুকড়ে যায় একটু, ঘাড় বেয়ে চুল গড়িয়ে পড়ে বালিশে। সে কিছু বলতে চায়, কিন্তু ঘুমের কারণে মুখ থেকে শব্দ বেরোয় না। এইসব নিয়ে ঘুমালে অস্বস্তিতে থাকবে তো, একটু বদলে নাও, তারপর আবার শুয়ে পড়ো। উঠো। ফারাজ এবার ঘাড়ের নিচে হাত রাখে, একটু টেনে তোলে ওকে। চিত্রা উঠে বসে, চোখে অর্ধেক বন্ধ। ঘুম আর বাস্তবের মাঝে দুলছে সে। ফারাজ সাহায্য করে ওকে পোশাক বদলাতে, কাঁধে হালকা চাদর জড়িয়ে দেয়, তারপর ওকে বাথরুমে নিয়ে যায়। চিত্রা হালকা পানি দিয়ে মুখ ধোয়, আর কিছুই করবে না। আয়নায় তাকালেও নিজের চোখের দিকে মনোযোগ নেই। পরে আবার বিছানায় ফিরে আসে দুজন। চিত্রা এবার গা এলিয়ে দেয় ফারাজের বুকের উপর, একেবারে নিচে বুকের মাঝ বরাবর। চিত্রার আজও নিঃশ্বাস ফারাজের চামড়ায় গিয়ে ঠেকছে। ফারাজ চিত্রার চুলে হাত বুলিয়ে দেয়। এই মেয়েটার চুলে হাত বোলাতে পারলেই সে 1 মিনিটে ভেতরে ঘুমিয়ে পড়ে। আজও তার ব্যতিক্রম হলো না। ওর নিঃশ্বাস ভারী হয়ে এলো, শরীর ঢলে পড়েছে ফারাজের বুকে। ঘরটা তখন আর নিঃশব্দ নয়। বাইরে জানালা হালকা বাতাসের দোলা, আর দূরেও কোথাও বিদ্যুৎ চমকালো গভীর। ভারী মেঘ আকাশে ঢাকছে। ফারাজ চিত্রার দিকে তাকায়, এত সুন্দর লাগছে এই মেয়েটাকে। সে নিঃশ্বাস ছাড়ে। এই মেয়ে এমন রূপ নিচ্ছে, পাশে থাকলে সে নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারবে না, তা কি সে আগুন সুন্দরী জানা নেই? তবুও সে হাত মুঠো করে নিজেকে বোঝানোর চেষ্টা করে, এখন নয়, মেয়েটা ঘুমাচ্ছে এখন, সে ক্লান্ত। কিন্তু পারে না নিজেকে নিয়ন্ত্রণ করতে। সেই ঘুমন্ত চিত্রাকে বিছানায় শুয়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। চিত্রা নড়ে উঠতে ফারাজ তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলে, আজ রাতটা শুধু আমাদের। চিত্রা গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের আলো নিভে আছে, শুধু জানালার ফাঁক দিয়ে আসা আলো তার মুখের উপর পড়ছে। ফারাজ ঘুমন্ত চিত্রাকে বুকের উপর থেকে আলতো জোরে নামিয়ে লকার খুলে স্টেটনেলস স্টিলের কেসটা বের করে টেবিলের উপর রেখে খুলে ভেতরে সুচ, সিরিঞ্জ আর কাচের ছোট্ট ফাইলে ড্রাগস ভর্তি। গোলাটে এক তরল। কাচের ছোট্ট ফাইলটা হাতে তুলে নেয় ফারাজ। শিশিটার ভেতরে যে তরলটা ঘুরছে সেটা কোনো সাধারণ ওষুধ নয়, এক ধরনের ঘুমের ফাঁদ। ঘোলাটে হালকা ঘন ধোয়াটে ধরনের স্লিপিং ড্রাগস। রংটা ঠিক বোঝা যায় না, হালকা ধূসর আর কুহেরি সোনালি রঙের মাঝামাঝি। সূর্যের আলো না পড়লেও বোঝা যায় না তার প্রাণঘাতী অস্তিত্ব। ফারাজ রাবারের মাথায় সুচ গুজে দিয়ে সাবধানে পিস্টন টানে। তরল উপরে উঠতেই থাকে সিরিঞ্জে। স্বচ্ছ নয়, একটু ধোয়াটে, একটু বিষের মতো। ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকুই ভরে ফারাজ পিস্টন থামিয়ে দেয়। তারপর সুচটা উপরের দিকে তুলে ধরে, হালকা টোকা দেয় আঙুল দিয়ে, যেন ভেতর হাওয়া উঠিয়ে দেয়। চাপ দেয় পিস্টনে। 1 ফোঁটা ড্রাগসের কণা বেরিয়ে আসে সূচের ডগা থেকে ড্রিম লাইটের আলোয়। মৃদু সেটা মুহূর্তের জন্য চকচক করে ওঠে। তারপর অদৃশ্য ফারাজ চিত্রা নরম কোমল বাহুর দিকে একবার তাকায়, বলে, ক্ষমা করো আগুন সুন্দরী, এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। ফারাজ নিঃশব্দে এগিয়ে আসে, তার চোখে স্থিরতা, তবে ঠোঁটে কোনো সংকোচ নেই। ডান হাতে রাখা সুইটা সে আলতোভাবে তোলে, বা হাতে চিত্রার বাহুটা উঁচিয়ে ধরে, চামড়ার নিচে নীল শিরাটা খুঁজে নেয় পাকা হাতের অভ্যস্ততায়।
একবারও কাঁপে না তার আঙুল। নিঃশব্দে নিঃশ্বাস নেয় সে। তারপর ধীরে ধীরে সুচটা ঢুকিয়ে দেয় চিত্রার শিরায়। অল্প এক চিলতে শুয়ে ঢুকেই নরম একটা চাপ দেওয়া। ড্রাগস ধীরে ধীরে মিশে যায় চিত্রার রক্তে। তার নিঃশ্বাস একেবারে থেমে গিয়ে আবারও চলতে থাকে, যেন কিছু টের পায়নি সে। এই ড্রাগস কাজ করে ধীরে ধীরে, তবে নিশ্চিতভাবে। একবার শিরায় ঢুকে গেলে মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার গুলোকে জড়িয়ে ফেলে নিঃশব্দে। শরীর প্রতিক্রিয়া দেখাতে চায় কিন্তু পারে না। স্নায়ু অলস হয়ে পড়ে, মন ধীরে ধীরে আলো হারায়। চেতনার জগৎ থেকে সরু এক ধূসর করিডোরে চলে যায় মানুষ, যেখানে ঘুম আর নিস্তব্ধতা ছাড়া কিচ্ছু নেই। ফারাজ জানে এই ড্রাগসে চিত্রা ঠিক কতক্ষণ ঘুমাবে। সে জানে কতটুকু প্রয়োগ করলে চিত্রার কথা মনে রাখবে না, আর কতটুকু দিলে সে গভীর স্বপ্নে আটকে থাকবে। সে প্রয়োজন মতোই দিয়েছে। কাজ শেষে ফারাজ চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে। কোনো প্রতিক্রিয়া নেই, শুধু ঘুমন্ত এক নরম মুখ, নিরুপায় নিঃসংশয়। সে ধীরে ধীরে সুইটা সরিয়ে আনে, তুলো চেপে ধরে জায়গাটায়। নিজের কাজ শেষ করে গায়ে শার্ট জড়িয়ে অভ্রকে কল করে বলে, জলদি গাড়ি বের করো। নিশুতি রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা নিজের নিঃশ্বাসের শব্দে জ্ঞান ফিরে মিতালির। চোখ মেলতেই বুঝতে পারলো সে একটি অচেনা ঘরে। লঞ্চের ইঞ্জিন ঘর, বাতাস ভারী, তেল আর ধাতব গন্ধে ভরপুর। আলো কম, শুধুই একটি ক্ষীণ হলুদ বাল্ব টিমটিম করে জ্বলছে। নিজেকে দেখে মিতালি হতবাক। শরীর নগ্ন, এক টুকরো কাপড়ও নেই ইজ্জত ঢাকার জন্য। লজ্জা ও আতঙ্ক একসাথে বুকে চেপে বসে আছে। কিন্তু তার চেয়েও ভয়াবহ ছিল শরীর জুড়ে ছড়িয়ে থাকা ক্ষতের নকশা। ব্লেড দিয়ে আঁকা অসংখ্য আঁকিবুকি, প্রতিটা দাগ জ্বলছে, ছ্যাঁকা দিচ্ছে যন্ত্রণার। চুল ছিল মিতালির গর্ভ, কোমর ছোঁয়া কালো চুল, ঝলমলে আর ঘন। কিন্তু এখন মাথার এক পাশে কাটা, ন্যাড়া করে দেওয়া হয়েছে তাকে। কাঁচির দ্বারা বা ব্লেডের খোঁচা এখনো স্পষ্ট মাথার ত্বকে। মিতালির কান্নার শব্দ নেই, হবে বা কি করে? মুখে গোজানো কাপড়ের স্তরে শব্দ আত্মহারা হয়ে গিয়েছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখের সামনে একের পর এক চিত্র ভেসে উঠেছে। মায়ের উদ্বিগ্ন মুখ, ভাইয়ের বিস্ফোরিত চোখ, আর মৃত বাবার থমথমে নিঃশব্দতা। অন্ধকারে ঘেরা লঞ্চটা কোথায় যাচ্ছে মিতালি জানে না, শুধু জানে কোথাও কোনো মুক্তি নেই। তার গা থেকে ঝরে পড়ছে ঘাম, যেন শরীর জুড়ে আগুনের পরত। ইঞ্জিনের তাপ শরীরকে জ্বলন্ত করে তুলেছে। মস্তিষ্কের ভেতর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে এখানেই এখনই মগজ গলে নাক কান দিয়ে ঘুরিয়ে পড়বে। শরীর জুড়ে কাটা দাগগুলো ঘামের সংস্পর্শে অসহনীয় হয়ে উঠেছে। প্রতিটি স্পর্শে যন্ত্রণার নতুন তরঙ্গ। কতবার এই নরখাদক শকুনগুলো তাকে ছিঁড়ে খেয়েছে মিতালির হিসেব নেই। একটা আঘাতে তার আত্মা একটু একটু করে থেতলে গেছে। হঠাৎই পায়ের শব্দ, ধীর ঠান্ডা পরিচিত আতঙ্কে মোড়ানো। মিতালি থমকে যায়, নিঃশ্বাস আটকে রাখে। ওরা আবার আসছে, আবার নখর বসিয়ে রক্ত টেনে নিবে। মিতালি চোখ বন্ধ করে। এবার হয়তো সব শেষ, হয়তো এটাই শেষ বার তার। তবে এর চেয়ে নদীর জলে ভেসে যাওয়া হয়তো ভালো, শান্ত নিশ্চুপ। চির বিশ্রামের প্রয়োজন শরীর মন আত্মার। আর তো সহ্য হয় না। মিতালি আধ বোঝা দৃষ্টিতে সম্মুখ পানে তাকাতে দৃষ্টিগোচর হয় একজোড়া কালো পা, চামড়ার স্যান্ডেলে মোড়ানো। মুহূর্তে তার দেহ নিস্পন্দন হয়ে আসে, যেন হাড়ের গাঁটে জমে ওঠা আতঙ্করা তাকে ঘিরে ধরেছে। মিতালি সম্পূর্ণভাবে চোখ খুলে পরিস্থিতি অনুধাবন করার আগে সেই অজ্ঞাত পরিধানে চেক লুঙ্গি পরিহিত পুরুষটি পাশবিক নির্দয়তায় চামড়ার স্যান্ডেল সমেত পা তোলে। মিতালির মুখমণ্ডলে আঘাত হানে, মুখ থেতলে যায় বেদনার অমানবিক অভিঘাতে। মিতালি শ্বাস রুদ্ধ আর্তনাদে ফেটে পড়ে, কিন্তু তার চিৎকার গিলে নেয় নিকষ অন্ধকার। যখন সেই হিংস্র শক্তির উন্মত্ত প্রয়োগে একপাক্ষিক যুদ্ধ সমাপ্ত হয়, তখন লোকটি পানের পিক ছুঁড়ে ফেলে, মিতালির সম্মুখে বসে পড়ে নির্মম ভঙ্গিতে। মিতালির মুখ জোরপূর্বক চেপে ধরে, উঁচু করে তুলে পরখ করে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এই মুখে এখন কতটা প্রাণ অবশিষ্ট রয়েছে। এই লোকটির দাঁত পিষে বলা, তুমি ওর জহন্নামি। এটা কেমন লাগতেছে এখানে এসা? মাঝে মাঝে কিছু জিনিস দেখা উচিত না? তোর ভাগ্য ভালো, নিষিদ্ধ জিনিস দেখার পরেও এখনো চোখ দুইটা অক্ষত আছে। তোর মুখ খুললে তোর চিত্র আবারও পরের বারে এখানেই আসতে হইতে পারে। আরো কিছু ভাইয়ের ধ্বনি শ্রুতিগোচর হতেই আকবর সংবরণহীন উদ্বেগে দ্রুত উঠে দাঁড়ায়। সে খোকনের অনুগত সঙ্গী।
সেই রাতের সমস্ত অন্ধকার গল্পের নীরব সাক্ষীও সে। ঠিক তখন ইঞ্জিন রুমের দ্বার পথে আবির্ভূত হয় এক সুদেহী সৌম্য দর্শন পুরুষের, যার উপস্থিতি শীতল ধাতব ঘরটির হঠাৎ রুদ্ধতায় শ্বাস নিতেই কষ্ট হয়ে যায়। তার পরনে সাদা পাঞ্জাবি পাজামা, বাঙালি আভিজাতে মোড়া, পরিশীলিত রুচির নিদর্শন স্বরূপ। পেছনে তার অনুগামী আরো কয়েকজন রয়েছে, তবে সমগ্র ঘরের দৃষ্টি এমন কি ভয়, সংকোচ ও রক্ততা ছাপিয়ে নজর কেবল কেন্দ্রীভূত হয় সেই ব্যক্তির দিকেই। মিতালির কর্ণদেশ দিয়ে রক্ত ঝরছে অবিরত, ধুলোমলিন চুলে ছড়িয়ে গেছে সেই লাল স্রোত। দৃষ্টি আদো ঝাপসা, শরীর প্রায় নিষ্পন্দন, তবু অবশ মুখমণ্ডল তুলে চেষ্টা করে একটিবার চোখ রাখলো সেই অচেনা অথচ চিরপরিচিত চোখ দুটোর দিকে। তাকানোর যেই মুহূর্তে তার দৃষ্টি সেই পুরুষের চোখের গভীরতাকে ছুঁয়ে যায়, ঠিক তখনই যেন সমস্ত শরীরের স্নায়ুতন্ত্র থমকে যায়, তার সমস্ত অভ্যন্তরীণ হাহাকার স্তব্ধ হয়ে দাঁড়ায় এক নিঃশব্দ বিস্ময়। মিতালি নিয়ন্ত্রণহীন ভাবে মনে মনে শুধায়, আপনি? ঘুমড়ে চোখে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে নিহান, যেন রাতের ভার তার দেহে চেপে বসেছে। ঘরের নিস্তব্ধতার মাঝে মাঝে জানালার ফাঁক বলে আসা হাওয়ায় কাঁপছে পর্দা, কিন্তু তার মন স্থির নয়। নিহান বইয়ের পাতায় কিংবা কারু বলা কথাই শুনছিল। ভালোবাসার মানুষকে খারাপ থেকে ভারতে রূপান্তরিত করতে পারে কথাটা তার মনে গেঁথে আছে। তবে এই নিঃসঙ্গ রাতের নীরবতায় সে একটা প্রশ্ন বারবার করছে নিজেকে, কই ভালোবাসার জন্য ভালো থেকে খারাপ হয়ে ওঠার গল্প নিয়ে তো কেউ মেতে ওঠে না। নিহান ঘুমন্ত ফারিয়ার প্রতি একবার দৃষ্টিপাত করে আলতোভাবে, তার গালে স্পর্শ রেখে মমতার পরশে চাদরটি আরো ভালো করে গায়ে জড়িয়ে দেয়। অতঃপর ধীরে ধীরে মশারির আবরণ সরিয়ে নিঃশব্দে বেরিয়ে আসে সে। গায়ে তার সাদামাটা স্যান্ডো গেঞ্জি, পরনে একটি দাগ কাটা লুঙ্গি। নীরবতার সঙ্গে ঘরে আলোড়ন সৃষ্টি না করে বারান্দায় এসে দাঁড়ায়। বাহিরে প্রবল বর্ষার গর্জনে মাঝে মাঝে বিজলির তীক্ষ্ণ আলো দিগন্ত ছিন্ন করে আকাশে দাগ কেটে যাচ্ছে। সেই বিভাবরীর মধ্যেই নিহান একটি সিগারেটে আগুন ধরায়। ধোয়ার গুনি ছাড়তে ছাড়তে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দুর্বোধ্য আকর্ষণীয় সেই বিদ্যুৎ ছটায় মোড়ানো রাতের আকাশের দিকে। চিন্তার অতল গহ্বরে বহুক্ষণ ডুবে থাকে, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে আনে সে। সমস্ত উত্তাল বিক্ষোভকে ফারিয়া শান্ত নিদ্রার মাঝে নিমগ্ন করে দিতে চায়। নিজের হৃদয় অব্যক্ত ক্লান্তি তার ব্যথা মিশিয়ে ফিসফিস করে উচ্চারণ করে। তুমি কি জানো ফারিয়া, মানুষ নিজেকে কিভাবে হারায়? থেমে যায়, নিঃশ্বাস নিংড়ে মনে মনে পুনরায় ফারিয়াকে উদ্দেশ্য করে শুধিয়ে ওঠে, আমি লোভী। তোমার ভালোবাসার লোভ আমায় ধ্বংস করেছে, করুক। তবুও লোভ করবো আমি, পাপ করবো আমি। পাপ করে যদি তোমাকে পাওয়া যায়, তোমার ভালোবাসা পাওয়া যায়, তবে আমি নিহান শেখ তাতেই খুশি। নিহান হঠাৎ করে এই রুমের নিস্তব্ধতা ছিন্ন করে মৃদু শব্দে দৃষ্টি মেলে অন্ধকার ঘরের দিকে তাকায়। বুঝতে পারে ফারিয়া সম্ভবত ওয়াশরুমে গেছে। একরাশ বিরক্তি আর মমতার মিশ্র অনুভব ছুঁয়ে যায় তার মনোপ্রান্তে। ইস, মেয়েটি একটিবার ডাকতে পারবে না, এই অন্ধকারে হাঁটাহাঁটির অভ্যেস করে যাবে তার। মনেই বলে ওঠে নিহান। ওয়াশরুম থেকে ফিরে ফারিয়া চোখে হাত ঘষতে ঘষতে খাটের ঠিক সামনে এসে দাঁড়ায়, চোখে তার ক্লান্তির ছাপ। নিহান, তুমি কি বারান্দায় আছো? এত রাতে সেখানে কি করো? নিহান ধীর কণ্ঠে উত্তর দেয়। কিছু না, তুমি ঘুমাও গিয়ে। ফারিয়া ফিরে যায় না, শব্দহীন পায়ে এগিয়ে আসে বারান্দার দিকে। পেছন থেকে ধরা দেয় নিঃশব্দে বাহুর ডোরে জড়িয়ে নিজের প্রিয় মানুষের গন্ধের গহীনে। অবশেষে ডুবে গিয়ে তার কঞ্চে ফুটে উঠছে আকুলতা। চলো না, রাত অনেক হয়েছে, চলো ঘুমাই। নিহান কালো আকাশের দিকে শেষবারের মতো তাকিয়ে ধূমায়িত সিগারেটটি ছুঁড়ে ফেলে দেয় বারান্দার নিচে। তারপর ধীরে ধীরে ফারিয়াকে নিজের সামনে টেনে আনে, দু হাত বাড়িয়ে আলতোভাবে তার চিবুক ছুঁয়ে দৃঢ় কোমল দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করে, বলো না ময়না, ভালোবাসার ক্ষমতা কি প্রতিশোধের আগুনকে নিভে দিতে পারবে? রাতভর পেটের যন্ত্রণা একেবারে অসহায়
হয়ে পড়েছে আয়শা। অব্র তাকে শেষবার তেঁতুলের চাটনি খাইয়েছিল, সেই চাটনি এখন তাকে বিপদে ফেলে দিয়েছে। নির্ঘাত সরকারের বাচ্চাটা সেই চাটনিতে কিছু মিশিয়ে দিয়েছিল, যার পরিণতি পেটের দুর্বিষহ যন্ত্রণা। রাত থেকে বাথরুমে ছোটাছুটি শুরু হয়েছে আয়শার, এখনো থামার কোনো লক্ষণ নেই। শরীর প্রায় নিঃশেষিত, তবুও বারবার পেট মুচড়ে উঠেছে। অব্রকে গালাগাল করতে করতে সে আবারও বাথরুমের দিকে রওনা হয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে, চারিদিকে ফজর আজান ধ্বনিত হচ্ছে। আয়শা একেবারে বিধ্বস্ত। শেষবারের মতন বাথরুম থেকে বের হয়ে বিছানায় গিয়ে চিৎপটং হয়ে পড়ে। তখনই গাড়ির হর্নের শব্দ শোনা যায়। এক মুহূর্তের জন্য তার ভ্রু কুঁচকে ওঠে। শরীরের দুর্বলতা উপেক্ষা করে সে এক পা দুপা করে জানালার সামনে এসে দাঁড়ায়। পর্দা সরিয়ে সে যা দেখে তাতে তার চোখ ছলকে উঠছে। বাড়ির সামনে দুটি মার্সিডিজ গাড়ি থেমেছে। প্রথম গাড়িটির থামতে একজন লোক এসে দরজা খুলে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে ফারাজ এলাহি। আয়শার কপালে ভাঁজ পড়ে যায়, গলার মধ্যে থেকে উদ্বিগ্ন উচ্চারণ ভেসে ওঠে। উনি এই ভোরবেলা কোথা থেকে আসলো আবার? নির্জন গৃহকোণে ভোরের স্তব্ধতা যখন সর্বত্র ছায়া বিস্তার করে, তখনই সহসা নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসে একটি চাপা স্তরের প্রতিধ্বনি। চিত্রা, কেন করলো এমন? ছাইরা না গেলে কি হইতো না? ঘুমের গাঢ় আবেশে আচ্ছন্ন জান্নাতের কর্ণকুহরে শব্দটি ধীর প্রবেশ করল, তবে স্পষ্টভাবে নয়। আদৌ ঘুম জড়ানো চোখে পাশ ফিরে তাকায়। শুয়ে আছে সোহাগ। জান্নাতের দৃষ্টি পড়ল সোহাগের মুখের উপর, চাকরা চুলে, ছায়া পড়া কপাল, সামান্য দেহরেখায় বৈশিষ্ট্যপূর্ণ তৃপ্তি। দীর্ঘ সরু দেহের জড়তা ভেদ করে ফুটে ওঠা গলার কণ্ঠমণি অব্যক্ত কোনো বিষাদে ঘেরা নীরব কাব্য রচনা। তার ওই দুটি গালের টোল নির্মম সৌন্দর্যের প্রতীক, যা দেখলে সহজে নারীর অভ্যন্তরে নীরব মৃত্যু ঘণ্টা বাজে। সোহাগ স্বভাবতই স্বল্পভাষী। নিঃসঙ্গতা তার একমাত্র নিকটতম সঙ্গী। সে ছাদে উঠে রাতের আকাশ দেখে, দোয়ার সঙ্গে মিশিয়ে দেয় দুঃখ, একাকিত্ব, কিছু অপ্রকাশ্য কথা। গান করে নিজের জন্য, না বলা কথাগুলো সুর তৈরি করে। এই জীবনের তার কোনো আকাঙ্ক্ষা নেই, নেই ভবিষ্যতের রঙিন স্বপ্ন। খুব ইচ্ছে ছিল সাদামাটা কোনো নারীকে নিয়ে গড়ে তুলবে নিভৃত এক সংসার, দূরে কোথাও পরিচয়ের গণ্ডির বাইরে। সেই চাওয়াই কি তবে তার অপরাধ ছিল? জানা ধীর পায়ে উঠে যায়, আলতো পায়ে যায় স্নানের ঘরে। দীর্ঘ সময় পরে সে আয়নার সামনে দাঁড়ায়, চোখে মুখে রাতের স্মৃতি। সেই রাত যা তার কাছে বহুদিনের লালিত এক আকাঙ্ক্ষা ছিল। সে তো কখনো ভাবেনি সোহাগ তার হবে, তাকে ছুঁয়ে দেখবে, তার শরীর মন ছুঁয়ে যাবে। এমন অধিকার নেই যে অধিকার একজন স্ত্রীর হয়, যা শুধু বৈধতা দিয়ে নয়, আত্মিক অঙ্গীকার দিয়ে গড়া। জান্নাত আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসে। সোহাগের সামনে গিয়ে দাঁড়ায়, কিছু পল চেয়ে পাশে বসে গায়ে হাত রেখে পরিশ্রান্ত স্বরে ডাকে, উঠবেন না? বেলা হয়েছে তো, উঠেন এইবার। দু চারবার ডাক পর সোহাগের ঘুম ভাঙে। সে ঘুম ভাঙা চোখে জান্নাতের দিকে তাকায়, মাথাটা কেমন তার ঝিমঝিম করছে। সে তন্দ্রাচ্ছন্ন গলায় বলে, কয়টা বাজে? 8টা বাইসা কেসে। এত সকালে তুমি গোসল করছো যে? রাতে যেই বড় হইছে, রাতে যেই ঝড় হইছে, সেই ঠান্ডা এখনো বাহিরে। জান্নাত কিছু চুপ থাকে, তারপর নিচু গলায় প্রশ্ন ছুড়ে দেয়, আপনি জানেন না কেন গোসল করছি? সোহাগ চুপ করে ভাবে, তবে যুক্তিযুক্ত কারণ খুঁজে পায় না। না, কেন? কিছু মনে নাই আমার। রাতের কথা কিছু মনে নাই? জান্নাতের ভারাক্রান্ত গলা সোহাগ কপালে হাত রেখে মাথা নাড়ে। ওহু, আমি মুখ ধুয়ে আসি, তুমি একটু চা বানাইয়া দাও তো। এত মাথা ধরছে। জান্নাতের চোখ ছলছল করছে। তার মানে সোহাগ নেশায় অন্ধ হয়ে নিজ জ্ঞান হারিয়ে তাকে ছুঁয়েছিল, ভালোবেসে নয়। চিত্রাকে মনে করে তার কাছে এসেছে। তবে অব্র ভোরের আলো ফোটার আগে ফিরে এসে ক্লান্ত শরীরটা বিছানায় ছুঁড়ে দিয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যে ঘুম তার চোখের পাতা নেমে এসেছে, কিন্তু বজ্রের চোখে তখনও ঘুম নেই। বাইরে প্রভাতের নরম আলো ধীরে ধীরে ঘরের জানালা বেয়ে ভেতর ঢুকছে, অথচ বজ্রের ভেতরটা তখনও অন্ধকারে রয়ে গেছে। সে ভাবতেই থাকে, এই নিস্তব্ধ ভোরবেলায় তার মতো আর কারা জেগে আছে কে জানে। হয়তো এই বাড়িতে কেউ কিংবা অনেক দূরে কেউ একজন। চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে নামে সে। কিচেনে এসে কফি মেকার চালু করে, তারপর নিজের জন্য এক কাপ কফি বানিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। চারপাশ নিস্তব্ধ, তবুও তার ভেতরে কোথাও যেন কিছু অস্থিরতা দানা বাঁধছে। সে দুহাতে
দিকে তাকায় অন্যমনস্ক দৃষ্টিতে, যেন সেই হাত দুটি তাকে কিছু বলতে চায়। ঠিক তখনই পেছন থেকে এক নরম মিলি কণ্ঠ ভেসে আসে। হাতে কি লেগে আছে ভাই, যে এত মনোযোগ দিয়ে দেখতাছেন? বজ্র চমকে ওঠে না, ধীরে মাথা তুলে তার দৃষ্টির সামনে এসে দাঁড়ায় আয়শা। উজ্জ্বল শ্যাম বর্ণ, পটল ছেঁড়া চোখ জোড়া, যেন সব প্রশ্নের উত্তর জানে। সবসময় যেভাবে চুল বেনি করে রাখে, আজও ঠিক তেমনি। গায়ে লতা পাতার ছাপলা হালকা সবুজ কামিজ, দেখে মনে হচ্ছে এই রংটা তার জন্যই তৈরি। আয়েশা না? হুম। আয়শা মৃদু এসে জবাব দেয়। বসো। আয়শা হাসি মুখে এক পাশে বসে, তারপর সুরভিত গলায় বলে, আমাকে ডাক দিলেও ভাই পারতেন, একা একা কষ্ট করার কি দরকার ছিল? বজ্র কফির কাপের দিকে তাকায়, এক চুমুক দিয়ে বলে, নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি আয়েশা, তবে ঠিক সময়ে তোমার দরকার পড়লে অবশ্যই ডাকবো। আয়শা চুপ করে যায়। ঠোঁটের কোণে ক্ষণিকের হাসি আর চোখের মাঝে একরাশ ভাবনা খেলে যায়। তার ভেতরে দ্বিধা। এই ভোরবেলায় সবাই কোথা থেকে ফিরেছিল জানতে ইচ্ছা হয় ঠিকই, কিন্তু নিজেকে সংযত রাখে। সে জানে এবারের নিয়ম ভদ্রতা আর সীমারেখা না ভাঙা। এখানে সে একজন কর্মচারী, আর বাকিরা মনিবের ব্যক্তিগত বিষয় নাক গলানো তার কাজ নয়। অযথা প্রশ্ন করলে যদি ভুল পছে, যদি তাকে বাড়াবাড়ির অভিযোগে বিদায় নিতে হয়। আয়শা দৃষ্টিটা নামিয়ে নেয়, কিন্তু তার মুখে জমে থাকা প্রশ্নের ছায়া হয়তো বজ্র ঠিকই পড়ে ফেলে। খানিকটা সময় পর নীরবতায় বিরাজ করে, এক সময় নীরবতা ভেদ করে বজ্র। ভোরে জানালার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা তুমি ছিলে না? আয়শার মুহূর্তের জন্য কোঠর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম। বজ্র কায়সার কি করে জানলো ভোরে যে সে তাদেরকে দেখেছে? আরে ভয় পাচ্ছ মনে হচ্ছে, মজা করছি। ঘড়ির কাঁটা তখন ঠিক সকাল 10টা ছুঁয়েছে। ড্রাগস দেওয়া হয়েছিল গত রাতে, যার প্রভাব থাকার কথা ছিল মাত্র 6 ঘন্টা। সেই সময়সীমা বহু আগে অতিক্রান্ত, অথচ চিত্রার চোখে এখনো ঘুমের রেশ। নিস্তব্ধ সজ্জার তার দেহ। ফারাজ চুপচাপ বসে আছে বিছানার কিনারায়। চিত্রার কাচের মতো স্বচ্ছ ত্বকের উপর লাল হয়ে থাকা ইঞ্জেকশনের ক্ষত চিহ্নেতে তাকিয়ে থাকে দীর্ঘ সময়। ব্যথার স্থানে চুমু দিয়ে বলে, বিশ্বাস করো বিবিজান, তোমায় কষ্ট দিয়ে আমার ভালো থাকা ভালো নেই। মানুষের জীবনে কিছু অধ্যায় থাকে যা না পড়াই শ্রেয়। আমার জীবনে তেমনি বহু অধ্যায় আছে, তবে কথা দিলাম সেই অধ্যায় তোমাকে কখনো ছুঁতে পারবে না, স্পর্শ করতে পারবে না। তুমি কালো পাথরে মোড়ানো ফারাজ এলাহিকে কখনোই জানতে পারবে না। কেবলই জানতে পারবে নিজের স্বামীকে। তোমার চোখে ঘৃণার নয়, ভালোবাসার পাত্র হয়ে বাঁচতে চাই। ফারাজ চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে ওঠে রাতের সেই দৃশ্য। দোতলা অফিস ভবন, তার নিচে অবৈধ গুদাম ঘর, চারিদিকে টাকার পাহাড়। এগুলোকে খাস বাংলায় কি বলে? জাল টাকা। যেটাই হোক তাতে ফারাজের কিছু যায় আসে না। তার লোকেরা ইতিমধ্যে এই জায়গাটা ঘিরে ফেলেছে। সামাদ মুজিবর রাজনীতিবিদ, তবে অবৈধ ব্যবসায়ী। কিছুদিন আগে ফারাজের সঙ্গে একটা চুক্তি হয় তার, বিদেশ থেকে মাল আসে। সামাদ মুজিবরও তো চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করে, নিজের কাজে লেগে যায়। তবে ফারাজ এলাহির সঙ্গে জাল খাটানো কি আদৌ সহজ? চুক্তি অনুযায়ী যেই টাকা ফারাজ এলাহির পাওয়ার কথা ছিল, তার মধ্যে অর্ধেকের বেশি জাল নোট। বেঈমানদের ফারাজ কখনো ক্ষমা করে না। তার উপর যদি বেঈমানি তার সঙ্গেই বেঈমানি করে, তার উপর যদি বেঈমান তার সঙ্গে বেঈমানি করে থাকে, তবে তো কখনোই না। ফারাজ দেশে আসার খবর শোনার পরই সামাদ পালিয়েছিল, তাই তো সেদিন তাকে খুঁজে পাওয়া যায়। ফারাজ যত্ন সহকারে স্ফটিক স্বচ্ছ গ্লাসে মদ ঢালছে, যত্ন সহকারে। পাশে দাঁড়িয়ে আছে অবশ্য, কালো ব্লেজারে আচ্ছাদিত, চোখে শীতল নিরপেক্ষতা। তার পেছনে আধারিতে দাঁড়িয়ে আছে বজ্র, দুহাত বুকের মাঝে গুজে রাখা, দৃষ্টি নিবদ্ধ সামাদের বিধ্বস্ত শরীরে। একজন মানুষ কতটা হিংস্র হলে একজন মানুষকে এমন পাশবিক নির্যাতন করতে পারে, এই কথা যদি কেউ জিজ্ঞেস করে, বজ্র বলবে, ফারাজ এলাহিকে না দেখলে তার উত্তর জানা সম্ভব নয়। ফারাজ নিখুঁতভাবে হত্যা করে, কাঁপে না তার বুক, কাঁপে না তার হাত, অথচ সেই মানুষটিও কারো চোখে চোখ রেখে বলে ভালোবাসি। কি অদ্ভুত পরিহাস। বজ্রের মাঝে মাঝে হাসি পায়, নিজেকেও দেখে এখন হাসে সে। নিউরোসার্জনের মতো উচ্চতর বিদ্যা অর্জন করে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে এই রক্তাক্ত প্রহসনে। মানুষের জীবনে বাঁচানোর বদলে সেও জড়িয়ে গিয়েছে এসবে। আমাদের দেহ প্রায় নিষ্প্রাণ,
প্রাণ আছে বললেই চলে, নামমাত্র রুহ বাকি। গত 2 দিন ধরে ফারাজের আদেশে তার অনুগতরা ইচ্ছে মতো অত্যাচার চালিয়েছে তার উপর, তবুও মারেনি, কারণ জান নিয়ে খেলা করার চূড়ান্ত অধিকার কেবল ফারাজের। ফারাজ গ্লাস হাতে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে গিয়ে সামাদের সামনে গ্লাসটা তুলে ধরে, চোখে উপহার। সে জিজ্ঞেস করে, তৃষ্ণা পেয়েছে? নাও মদ খেয়ে তৃষ্ণা মেটাও। আলু বোখারা। সামাদ মাথা নাড়ায় উপর নিচে, তার শরীরে বিভিন্ন অংশের চামড়া ছিলে নিয়ে সেখানে মধু মাখিয়ে দেওয়া হয়েছিল, তারপর ছেড়ে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর মৌমাছির ঝাঁকে। ক্ষতস্থানে হুল বিদ্ধ হয়েছে, ফুলে ফেপে উঠেছে তার দেহের এক একটি অঙ্গ, শরীর ফুলে ফেপে উঠেছে একেবারে পছন্দ ধরা আলুর মতন। মাছিরা চারপাশে ফন ফন করছে, বাতাসে ঘোরাফেরা করছে বিভৎস গন্ধ। তৃষ্ণা পেয়েছে সামাদারের, কিন্তু তার ভেতরে দ্বিধা, এই মদের মধ্যে কি কিছু মিশানো? সে মুখ সরিয়ে নেয়, তার দৃষ্টিতে ভয়, অবিশ্বাস। ফারাজ তা দেখে হেসে উঠে, মুখ বাঁকিয়ে বলে, আর আমি ভালো জিনিস গিলবা কেমন করে? কুত্তার পেটে ঘি হজম হয়? তোমার জন্য মৌমাছি আপাদের মধু মাখা চুমোই ঠিক আছে। ফারাজ নিজের হাতে গ্লাস তুলে নেয়, ঠকঠক করে গ্লাস খালি করে দেয়, তারপর উঠে দাঁড়ায়। ভাই বাসায় ফিরবেন না? ভাবির যদি ঘুম ভেঙে যায়, পাশে আপনাকে না পেয়ে ভয় পাবে না? অভ্র নিচু গলায় বলে। ফারাজ হালকা হেসে উত্তর দেয়, ঠিক টেনশনে কিছু নেই কুদ্দুসের বাপ, তোমার ভাবিকে চাঁদের দেশে ঘুরতে পাঠিয়ে দিয়েছি আমি। তখনই পেছন থেকে বজ্র এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, তুই কি ড্রাগস দিয়েছিস ওকে? তোর মাথা ঠিক আছে ফারাজ? তুই পাগল নাকি? চিত্রাকে তুই সত্যি ভালোবাসিস? ফারাজ ঘুরে দাঁড়ায়, চোখে মুখে হঠাৎই ভয়ানক কাঠিন্য ছড়িয়ে পড়ে। ডোন্ট মেক আ নয়েজ। নাম ধরে ডাকিস না, ভাবি হয় ও তোর। ওর নাম অধিকার সবকিছু আমার জন্য বহু আগেই হালাল হয়ে গিয়েছে। সামনে হোক বা পেছনে, ওর নাম মুখে আনবি না। ফারাজ সিগারেট জ্বালিয়ে এক টান দিয়ে বজ্রের কাঁধে চাপড়ে পুনরায় বলে, ভালোবাসি বলেই ঘুম পাড়িয়ে রেখেছি, ভালো না বাঁচলে কবরে পাঠিয়ে দিতাম। আর আমার বউকে নিয়ে ভাবার অধিকার আমি হিনা অন্য কোনো পুরুষের নেই। বজ্র কোনো জবাব দেয় না, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে। সময়ের সাথে ফারাজকে সে চিনতে পারছে না, আর মানুষটা উন্মাদনায় পুরো দমে পাগল হয়েছে। অব্র ফারাজকে ডেকে গুদামঘর থেকে বেরিয়ে আসে, গম্ভীর স্বরে বলে, ভাবিকে মুক্তি দিন ভাই। ফারাজ হাসে, মুক্তি? বন্দি করেছে মুক্তির জন্য না, মৃত্যু ছাড়া আমার কাছ থেকে তোর ভাবির মুক্তি হবে না রে ভাই। অব্র প্রায় কেঁপে উঠছে, না রে ভাই, এবার আর মিনতি নয়, বরং বজ্রকে গিয়ে বল আমাদের চোখ সহ সব অঙ্গ প্রত্যঙ্গ কেটে সংগ্রহ করতে। তারপর টাকাগুলো সহ ছিন্ন বিচ্ছিন্ন দেহটা গুদামে রেখে আগুন লাগিয়ে দিবি, শালা পুড়ে মোড়ক নিজের মারের সাথে। আর এগুলো আমাদের লোকদেরকে নিয়েই গড়াবি, তারপর ওদেরকেও পুড়িয়ে মারবি। কেমনে ভাই, ঝামেলা হবে না? দেখ কুদ্দুসের বাপ, পাছা ভরা ময়লা থাকলে যেমন জিলাপি বানিয়েও খাওয়া যায়, ঠিক তেমনি টাকা থাকলেও সব করা যায়। আমাদের লোকগুলোকেই তো আমি প্রথমে মোটা টাকায় কিনেছিলাম, ওরা আমায় সামাদ দিল, আমি ওদের মৃত্যু দেব। আমি আবার কারো কাছে ঋণই থাকি না, ওইসব ছোট লোকই বিষয়। কিন্তু ওরা তো সাহায্য করছে আমাদের। রসুন কোয়া কোয়া পাছা কিন্তু এক জায়গায়, যতই টাকায় কেনায় লোক হোক না কেন, যেহেতু এত বছর আমাদের খেয়ে পড়ে তার সঙ্গে বেমানি করতে পেরেছে, তাহলে আরো ভালো অফার পেলে আমার সঙ্গে করবে না তার গ্যারেন্টি কি প্রিয়? ফারাজ কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। চিত্রা নড়চড় করছে, চোখ মেলতেই ব্যথায় কুকড়ে উঠে তার শরীর। ফারাজের চিত্রার এই অবস্থা দেখে ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। ব্যথা পেয়েছে একজন আর অনুভব করছে অন্যজন, এরই নাম বুঝি ভালোবাসা। চিত্রা চিত্রা বসার চেষ্টা করে, ফারাজ তৎপর হয়ে বালিশ গুজে দেয় পেছনে, তার কাঁধে হাত রাখে কোমল ভঙ্গিতে। কয়টা বাজে? চিত্রা ক্লান্ত গলায় বলে, কেন, তোমার কয়টার দরকার বিবিজান? উঠতে দেরি করে ফেলেছি আজকেও, তাই না? হাত নাড়াতে পারছি না ফারাজ। ঘুমের কারণে মনে হয় এমন হয়েছে। আস্তে ওঠো পাখি, এখনই এমন দশা হলে 11 বাচ্চার জননী কেমন করে হবে? চিত্রা চোখ বন্ধ ইস, শুরু হয়ে গেছে আবার করে বলে। ফারাজ স্নিগ্ধ কঞ্চে ফিসফিসায়, হয়নি এখনো, ফ্রেশ হয়ে এসো, খেয়ে শক্তি বাড়াও, তারপর দেখবে তোমার স্বামীর শুরু কাকে বলে। নিশুতি রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে মাহাদি বাড়ির পথে ফিরে আসে। ক্লান্ত চোখে শ্রান্ত পায়ে হলো তার মুখে প্রশান্তির ছায়া।
হাতে ধরা একটি দামি শাড়ির প্যাকেট। রানী গোলাপি রঙে মোড়ানো মাদি চুপি চুপি উকি দিচ্ছে বাড়ির ভেতরে। বউকে আজ একটা সারপ্রাইজ দেবে। বিয়ের পর এতদিনেও সে মারিয়াকে কিচ্ছু উপহার দিতে পারেনি। আজ প্রথমবার নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কিনে এনেছে এই শাড়ি। মনে মনে ভেবেছে মারিয়া নিশ্চয়ই খুব খুশি হবে। হয়